বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছো। আজকে আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের দশম অধ্যায়ে জ্যামিতি যে অধ্যায়টি আছে, এই অধ্যায়ের অনুশীলনী 10-এর যে প্রশ্নগুলো আছে, আমরা সবগুলো প্রশ্ন এই ভিডিওর মাধ্যমে বুঝে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তোমরা অবশ্যই একটু ধৈর্য সহকারে দেখতে থাকো। আশা করি তোমরা সুন্দরভাবে বুঝতে পারবা। তোমাদের জ্যামিতি অধ্যায়ে প্রশ্নগুলো নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না ইনশাল্লাহ। তো দেখো, এখানে 1 নম্বর প্রশ্নে বলা আছে যে ক এবং খ, এই যে ক এবং খ দুইটা রেখা, এই ক একটা রেখা এবং খ হচ্ছে একটা রেখা, ঠিক আছে। তো এখন এখানে বলা হচ্ছে রেখা দুইটি সমান্তরাল। সমান্তরাল বলতে আমরা কি বুঝি? ক এবং খ এই রেখা দুইটির যে মধ্যবর্তী যে দূরত্ব আছে, এই দূরত্ব সব জায়গায় হচ্ছে সমান। অর্থাৎ এই যে এখান থেকে এই বিন্দু পর্যন্ত এদের লম্ব দূরত্ব যদি আমরা যদি বলি যে 4 সেন্টিমিটার, তাহলে আমরা যদি এই রেখা দুইটাকে যতই বর্ধিত করি না কেন, আমরা যদি কোনো একটা বিন্দু থেকে এই ক রেখার কোনো একটা বিন্দু থেকে খ রেখার যদি আমরা লম্ব দূরত্ব নিই, তাহলে আমরা 4 সেন্টিমিটারেই পাবো, ঠিক আছে। অর্থাৎ লম্ব দূরত্ব সবসময় কি হবে? একই থাকবে সমান্তরাল রেখার। এটা হচ্ছে একটা মূল বৈশিষ্ট্য, ঠিক আছে। এখন বলা হচ্ছে নিচের উদাহরণটি দেখো। এই যে একটা উদাহরণ দেওয়া আছে, দেখো, যার হচ্ছে এটা একটা বাহু, এটা একটা বাহু, এটা একটা বাহু, এটা একটা বাহু, ঠিক আছে। এটা একটা উদাহরণ দেওয়া আছে। উদাহরণটি দেখো এবং রেখা দুইটি ব্যবহার করে একটি ট্রাপিজিয়াম ও দুইটি সামান্তরিক আঁকো। এই রেখা দুইটি ক এবং খ রেখা দুইটি ব্যবহার করে আমাদেরকে একটা ট্রাপিজিয়াম ও দুইটা সামান্তরিক আঁকতে হবে, ঠিক আছে। তো প্রথমত আমরা যদি ট্রাপিজিয়াম আঁকি, যেমন এখানে আমরা যে উদাহরণটা দেওয়া আছে, এটাও কিন্তু একটা ট্রাপিজিয়াম আমরা ভাবতে পারি। কেননা যেহেতু ক এবং খ এই রেখা দুইটা হচ্ছে সমান্তরাল, আমরা জানি যে ট্রাপিজিয়ামের যে কোনো একজোড়া বাহু সমান্তরাল, যে কোনো একজোড়া বিপরীত বাহু সমান্তরাল হলেই সেটা কি হয়ে যাবে? ট্রাপিজিয়াম। তো এই উদাহরণটার ক্ষেত্রে আমরা ক এবং খ যে রেখা, এই রেখাদ্বয় হচ্ছে সমান্তরাল, এই কারণে এটাকে আমরা একটা ট্রাপিজিয়ামও ভাবতে পারি। তো আমরা আসলে এখন একটা ট্রাপিজিয়াম আর দুইটা সামান্তরিক আঁকবো। তো আমরা 1, 2, 3, 4 যে চতুর্ভুজটা, এটা হচ্ছে একটা ট্রাপিজিয়াম। কেননা 1, 4 আর 2, 3 যে বাহু আছে, এই বাহুদ্বয় হচ্ছে পরস্পর সমান্তরাল, তার কারণে আমরা হচ্ছে এটাকে বলতে পারি একটা ট্রাপিজিয়াম। আমরা এখানে ট্রাপিজিয়ামের সংজ্ঞাটা লিখে রেখেছি যে চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল তাকে ট্রাপিজিয়াম বলে। তোমরা অবশ্যই এই সংজ্ঞাটা মুখস্থ রাখবা। আচ্ছা, তাহলে ট্রাপিজিয়াম গেল। এরপরে বলা হয়েছিল যে দুইটা সামান্তরিক আঁকো। তাহলে আমরা দুইটা সামান্তরিক, যেমন 5, 6, 7, 8 একটা সামান্তরিক আমরা নিয়েছি। সামান্তরিক আসলে কাকে বলে আমরা যদি একটু সংজ্ঞাটা দেখি, দেখেন যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল, তাহলে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান থাকবে ও সমান্তরাল থাকবে, কিন্তু কোণগুলো সমকোণ নয়, তাকে কি বলা হয়? সামান্তরিক বলা হয়। দেখেন এখানে আমরা যে 5, 6, 7, 8 যে সামান্তরিকটা নিয়েছি, যার 5, 6 এবং 8, 7 দুইটা হচ্ছে বিপরীত বাহু পরস্পর সমান, এবং 5, 8, 6, 7 বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান ও সমান্তরাল, ঠিক আছে। কিন্তু এই যে কোণগুলো, এই যে কোণ 5, 6, 7 যে কোণটা, এই কোণটা, এরপরে 6, 7, 8 যে কোণটা, এরপরে 7, 8, 5 যে কোণটা, এরপরে 8, 5, 6 যে কোণটা, এই কোণগুলো হচ্ছে সমকোণ নয়, ঠিক আছে। আমরা সেভাবেই নিয়েছি, তার কারণে এটা হচ্ছে একটা কি? সামান্তরিক। সেমভাবে 9, 10, 11, 12 এটাও হচ্ছে একটা সামান্তরিক, যার 9, 12 এবং 10, 11 বাহুদ্বয় বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান ও সমান্তরাল, এবং 9, 10, 12, 11 বাহুদ্বয় পরস্পর সমান ও সমান্তরাল, এবং কোণগুলো আমরা দেখতেই পাচ্ছি এক সমকোণ করে নয়, এ কারণে 9, 10, 11, 12 এটাও হচ্ছে একটা সামান্তরিক। তো আশা করি 1 নম্বর প্রশ্নটা অবশ্যই তোমরা বুঝতে পেরেছ। আচ্ছা, এখন আমরা 2 নম্বর যে প্রশ্নগুলো আছে আমরা একটু সেগুলো লক্ষ্য করে দেখি যে আসলে কি বলা আছে। বলা আছে যে ডাইন পাশের চিত্রের সামান্তরিকের বাহুগুলোর দৈর্ঘ্য এবং কোণগুলোর পরিমাপ নির্ণয় করো। এই যে আমাদেরকে একটা সামান্তরিক দেওয়া আছে, একটু লক্ষ্য করো। এই যে একটা সামান্তরিক, এই সামান্তরিকের আমাদেরকে হচ্ছে কোণগুলোর দৈর্ঘ্য, এবং এখানে আমাদের কিছু অপশন দেওয়া আছে, ঠিক আছে। এই যে এখানে আমাদেরকে 4টা অপশন দেওয়া আছে, বাহুর দৈর্ঘ্য এবং কোণ পরিমাপ কত সেটা আমাদেরকে বের করতে। যেমন এখানে বলা আছে, আচ্ছা আমরা যদি এটা একটু লক্ষ্য করি, যার ক এবং খ এই বাহুটা দেওয়া আছে হচ্ছে 4 সেন্টিমিটার। আমরা সামান্তরিকের ক্ষেত্রে কি জানি? যে সামান্তরিকের হচ্ছে বিপরীত বাহুগুলো পরস্পর সমান থাকে এবং সমান্তরাল থাকে। তো এক্ষেত্রে ক, খ এবং ঘ
গ এই বাহুদ্বয় হচ্ছে সমান্তরাল ও সমান। তাহলে ক খ যদি 4 সেন্টিমিটার হয় তাহলে আমরা সামান্তরিক যেহেতু আমরা বলতে পারি ঘ এবং গ যে বাহু এটাও হচ্ছে কত হবে 4 সেন্টিমিটারে হবে। এবং এখানে খ এবং গ যে বাহু এটা দেওয়া আছে 6 সেন্টিমিটার, তার কারণে আমরা বলতে পারি ক এবং ঘ এই বাহুটাও হবে হচ্ছে 6 সেন্টিমিটার, কেননা সামান্তরিকের বিপরীত বাহুগুলো কি থাকে পরস্পর সমান থাকে। তাহলে এখানে বলা আছে ক ঘ এই বাহুটার দৈর্ঘ্য কত, এই যে ক ঘ এটা হবে 6 সেন্টিমিটার, কেননা খ গড় বাহুর বিপরীত বাহু হচ্ছে ক ঘ, এই কারণে এটা হবে 6 সেন্টিমিটার। এরপরে গ ঘ এই যে গ ঘ এই বাহুটা কত হবে, এই বাহুটা যেহেতু ক খ বাহুর বিপরীত বাহু, ক খ যেহেতু 4 সেন্টিমিটার, এই কারণে গ ঘ বাহু হবে 4 সেন্টিমিটার। ঠিক আছে। এরপরে দেওয়া আছে ঘ কোণ, কোণ চিহ্ন দেওয়া আছে, এটা কোণ ঘ ইকুয়াল এই যে আমাদের এই যে ঘ, যেহেতু আমাদেরকে ক্ষয় একটা কোণ দেওয়া আছে যেটা হচ্ছে ৭৭ ডিগ্রি। আমরা জানি যে সামান্তরিকের বিপরীত যে কোণ আছে এই কোণগুলো হচ্ছে পরস্পর সমান, তার মানে খ কোণের বিপরীত ঘ কোণ, এই খ কোণ এবং ঘ কোণ এগুলো হচ্ছে পরস্পর সমান, এবং সামান্তরিকের যে কোনো দুইটি সন্নিহিত কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে যে ৭৭ ডিগ্রি তার সন্নিহিত কোণ হচ্ছে গ কোণ অথবা ক কোণ। তাহলে আমরা ক এবং খ যদি যোগ করি তাহলে অবশ্যই 180 হবে, অথবা খ এবং গ যদি যোগ করি অবশ্যই কত হবে 180 হবে। তো এখানে বলা হচ্ছে ঘ কোণ ৭৪ ডিগ্রি, অবশ্যই ৭৪ ডিগ্রি, এখানে খ কোণ ৭৪ ডিগ্রি। তো আমরা সেই শর্ত অনুযায়ী যে বিপরীত কোণ ৭৪ ডিগ্রি হবে, এই কারণে আমরা এখানে লিখেছি ঘ কোণ হচ্ছে ৭৪ ডিগ্রি। এবং ক কোণ কত হবে, এই যে ক কোণ এই কোণটা আমরা কি বললাম যে সন্নিহিত যে কোনো দুইটা সন্নিহিত কোণের সমষ্টি হচ্ছে 180। তাহলে এটা ৭৪ হলে এটা সন্নিহিত কোণ ক, তাহলে ৭৪-এর সাথে কত যোগ করলে 180 হবে, 110 যোগ করলে, এই কারণে ক কোণ হচ্ছে 110। এখানে আমরা সামান্তরিকের বৈশিষ্ট্যগুলো একটু লিখে রেখেছি, তোমরা অবশ্যই একটু মুখস্থ রাখতে পারো, মনে রাখতে পারো যে বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল, যে কোনো দুইটি সন্নিহিত কোণের সমষ্টি 180 ডিগ্রি, আর বিপরীত কোণগুলো হচ্ছে পরস্পর সমান। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা 3 নাম্বার যে প্রশ্ন আছে আমরা একটু সেটা লক্ষ্য করি। ঠিক আছে, একটু ধৈর্য সহকারে দেখতে থাকো, আশা করি তোমরা অবশ্যই বুঝতে পারবা। এখানে বলা আছে যে নিচের চিত্রে চতুর্ভুজের কর্ণগুলো দেওয়া আছে। এই যে এখানে আমাদেরকে চতুর্ভুজের কর্ণ দেওয়া আছে। ঠিক আছে, এই 1 2 3 এই তিনটা চিত্রে আমাদেরকে কর্ণগুলো দেওয়া আছে চতুর্ভুজের। আমরা জানি চতুর্ভুজের 4টা বাহু থাকে, 2টা কর্ণ থাকে, তাই না? যে কোনো দুইটি বিপরীত যে কোনো দুইটি শীর্ষবিন্দু যোগ করলে চতুর্ভুজের আমরা কি পাই, দুইটি বিপরীত শীর্ষবিন্দু যোগ করলে একটা কর্ণ পাই, তাই না? তো নিচে চিত্রে চতুর্ভুজের কর্ণগুলো দেওয়া আছে। এখন চতুর্ভুজ আঁকো এবং কোনটি কোন ধরনের চতুর্ভুজ তা লেখো। তো 1 নম্বরে যে আমাদেরকে তোমরা একটু যদি বইটা লক্ষ্য করো, বইটা দেখলে আরও ভালোভাবে বুঝতে পারবা। তো 1 নম্বর থেকে আমরা যখন হচ্ছে চতুর্ভুজটা সম্পূর্ণ করি, কর্ণ দুইটা যখনই নিয়ে চতুর্ভুজটা সম্পন্ন করি, তখনই এটা আমরা পাই হচ্ছে, দেখো এখানে আমরা লক্ষ্য করলে দেখতে পাই, আমরা যদি হচ্ছে স্কেল দিয়ে বাহুগুলোর দৈর্ঘ্যগুলো একটু মেপে দেখি তাহলে আমরা দেখতে পাই যে এই বাহুটা হচ্ছে 6 সেন্টিমিটার, এর বিপরীত বাহু এটা হচ্ছে 6 সেন্টিমিটার, তারপরে এই বাহুটা 3 সেন্টিমিটার, এর বিপরীত বাহু এটা হচ্ছে 3 সেন্টিমিটার। তো এখান থেকে আমরা বলতে পারি যে বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল, কোণগুলো এক সমকোণ বা 90 ডিগ্রি করে। এই যে আমরা 1 নম্বর চিত্রটা যখনই পরিপূর্ণ করি তখনই দেখতে পাই যে 4টা কোণে হচ্ছে এক সমকোণ করে। তাহলে আমরা বলতেই পারি এই যে বিপরীত বাহুগুলো যেহেতু পরস্পর সমান ও সমান্তরাল এবং প্রত্যেকটি কোণ এক সমকোণ করে, তো এটা আসলে কার হয়? আমরা জানি আয়তের বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য পরস্পর সমান ও সমান্তরাল এবং প্রত্যেকটি কোণ এক সমকোণ করে। এই কারণে আমরা বলতে পারি 1 নম্বর যে চিত্র এটা হচ্ছে আয়ত। এখন আমরা যদি 2 নম্বর চিত্রটা একটু লক্ষ্য করি, এই যে 2 নম্বরে আমাদেরকে যে কর্ণ দুইটা দেওয়া আছে, তোমরা বইটা দেখলে আরও ভালোভাবে বুঝতে পারবা। 2 নম্বর থেকে আমরা যখন চিত্রটা পরিপূর্ণ করি তখন আমরা দেখতে পাই এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে 5 সেন্টিমিটার, এর বিপরীত বাহুটার দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, এই বাহুটার দৈর্ঘ্য 3 সেন্টিমিটার, এই বাহুটার দৈর্ঘ্য 3 সেন্টিমিটার। তো এখান থেকে আমরা বৈশিষ্ট্যগুলো লিখে রেখেছি যে বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল। আমরা যখনই 2 নম্বর চিত্র থেকে এটা পরিপূর্ণ করি তখনই দেখতে পাই যে বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল এবং কোণগুলো সমকোণ নয়। যেহেতু কোণগুলো সমকোণ নয় তার কারণে আমরা বলতে পারি এটা হচ্ছে একটা সামান্তরিক। তো আমরা এখানে লিখে রেখেছি যে 2 নং চিত্রটি হচ্ছে সামান্তরিক। ঠিক আছে। এরপরে 3 নাম্বার যে হচ্ছে আমাদেরকে 2টা কর্ণ দেওয়া আছে, সেই কর্ণ থেকে আমরা যখন হচ্ছে চতুর্ভুজটা পরিপূর্ণ করি তখন আমরা দেখতে পাই এইরকম আমরা একটা চতুর্ভুজ পেয়ে যাই।
এখান থেকে আমরা লক্ষ্য করলে দেখতে পাই যে এই বাহুটার দৈর্ঘ্য 3, তার বিপরীত বাহু এটাও 3, এরপর এই বাহুটার দৈর্ঘ্য 3, এই বাহুটার দৈর্ঘ্যও 3। তো 4টি বাহুর দৈর্ঘ্যই আমরা সমান পাই। এরপরে বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল, বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য পরস্পর, 4টা বাহু তো সমানে এবং বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল এবং কোণগুলো সমকোণ নয়। এই যে কোণগুলো, এই কোণগুলো হচ্ছে সমকোণ নয়। তোমরা যখন চাঁদা ব্যবহার করে দেখবা, চাঁদা ব্যবহার করলেই দেখতে পারবে যে আসলে এই কোণগুলো সমকোণ নয়। তার কারণে আমরা বলতে পারি যে 4টা বাহুর দৈর্ঘ্য সমান এবং কোণগুলো সমকোণ নয়। কার? অবশ্যই রম্বসের। তার কারণে আমরা বলি যে 3 নং চিত্রটি হচ্ছে একটা রম্বস। ঠিক আছে, তো আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছ। এরপরে আমরা যদি 4 নম্বর প্রশ্নটা একটু লক্ষ্য করি, একটু ধৈর্য সহকারে দেখো। বলা আছে যে ডান পাশের 2টি আয়ত দ্বারা, কি দ্বারা? 2টা আয়ত দ্বারা। এই যে এটা একটা আয়ত, ক খ বর্গীয় ছ একটা আয়ত, এরপরে গ ঘ উম্ম ছ, এটা হচ্ছে একটা আয়ত। 2টা আয়ত দ্বারা অঙ্কিত একটি চিত্র দেওয়া আছে। এই যে একটা চিত্র দেওয়া আছে। এখন বলা আছে ঘ উম্ম বাহুর ওপর অঙ্কিত লম্বগুলো শনাক্ত করো। এই যে ঘ উম্ম বাহুর ওপর যে 2টা লম্ব, এই লম্ব 2টা কিভাবে আসলে লম্ব হলো সেটা আমাদেরকে শনাক্ত করতে হবে। তো এখানে আমরা দেখতেই পাচ্ছি যেহেতু এই যে ঘ, এই যে ঘ উম্ম গ ঘ উম্ম স, গ ঘ উম্ম স, ঠিক আছে, এটা যেহেতু একটা আয়ত, আমাদেরকে শুরুতেই বলা ছিল যে এই চিত্র 2টা আয়ত। তাহলে যেহেতু এটা একটা আয়ত, তার কারণে আমরা বলতে পারি এই যে এই যে গ ঘ উম্ম, কোণ গ ঘ উম্ম, কোণ গ ঘ উম্ম, এই কোণটা সমান সমান কোণ স উম্ম ঘ, স উম্ম ঘ। এই 2টা কোণ হচ্ছে 90 ডিগ্রি করে। কেন 90 ডিগ্রি? আমরা জানি যে আয়ত মানে তার 4টা কোণে কি হয়? এক সমকোণ করে হয়। তাহলে আমরা এই যে গ ঘ উম্ম স উম্ম ঘ, এই কোণগুলো কত ডিগ্রি করে হবে? অবশ্যই 90 ডিগ্রি করে হবে। এটা আমরা এখানে লিখলাম। এরপরে এই যে গ ঘ লম্ব ঘ উম্ম, অর্থাৎ এই যে গ ঘ যে বাহু আছে, এই বাহুটা হচ্ছে ঘ উম্ম বাহুর ওপর লম্ব, অর্থাৎ গ ঘ বাহু ঘ উম্ম বাহুর ওপর লম্ব। এখানে আমরা সেটাই লিখে রেখেছি যে গ ঘ বাহুটা ঘ উম্ম বাহুর ওপর লম্ব। সেমভাবে এই স উম্ম যে বাহুটা আছে, এই স উম্ম বাহু লম্ব ঘ উম্ম, অর্থাৎ স উম্ম বাহুটাও ঘ উম্ম বাহুর ওপর লম্ব। আমরা এখানে সে কথাটাই লিখে রেখেছি। ঠিক আছে, তাহলে আমরা বলতেই পারি যেহেতু এই কোণটা এক সমকোণ, আবার এই কোণটাও এক সমকোণ, তার কারণে আমরা কি বলতে পারি যে আমরা জানি যে একটা রেখার উপরে 180 ডিগ্রি কোণ থাকে। যখনই একটা রেখার উপর আরেকটা রেখা লম্ব হবে দাঁড়িয়ে থাকে, তখনই আমরা জানি যে দুই পাশে 2টা সমকোণ করে উৎপন্ন হয়। ঠিক আছে, এই পাশেও এক সমকোণ, এই পাশেও এক সমকোণ। তার কারণে আমরা এখান থেকে দেখলাম যে আসলে গ উম্ম বাহু এবং স উম্ম বাহু ঘ উম্ম বাহুর উপর লম্ব। ঠিক আছে, এরপরে আমরা যদি 5 নম্বর প্রশ্নটা একটু লক্ষ্য করি, এখানে আমাদেরকে কি বলা আছে একটু লক্ষ্য করো যে নিচের চতুর্ভুজগুলো অঙ্কন করো। এই যে এখানে আমাদেরকে হচ্ছে একটা রম্বস দেওয়া আছে 1 নাম্বার চতুর্ভুজে, আর 2 নাম্বারে একটা বর্গ দেওয়া আছে। তাহলে রম্বসের ক্ষেত্রে এখানে কি দেওয়া আছে? এই বাহুটার দৈর্ঘ্য দেওয়া আছে 4 সেন্টিমিটার, এরপর এই বাহুটার দৈর্ঘ্য আছে, আমরা জানি রম্বসের 4টা বাহুর দৈর্ঘ্যই সমান, যেহেতু রম্বস বলা আছে, একটা বাহুর দৈর্ঘ্য দিলেও কিন্তু আমরা বুঝতে পারি যে আসলে 4টা বাহুর দৈর্ঘ্যই কী হবে? পরস্পর সমান হবে। তাহলে 4 সেন্টিমিটার প্রতিটি বাহুর দৈর্ঘ্য, এবং এখানে একটা কোণ দেওয়া আছে 60 ডিগ্রি। এখন এটার এই যে রম্বসটা, এটা দেখে দেখে আমাদেরকে সাদা স্কেল ব্যবহার করে, পেন্সিল কম্পাস ব্যবহার করে আমাদেরকে হচ্ছে কি করতে হবে? একটা রম্বস অঙ্কন করতে হবে। এবং এই যে বর্গ, যার হচ্ছে প্রতিটি বাহুর দৈর্ঘ্য 3 সেন্টিমিটার, আর আমরা জানি যে বর্গের 4টা কোণে কত ডিগ্রি করে হয়? 90 ডিগ্রি করে হয়। তো এই যে 90 ডিগ্রি এখানে কোণ দেওয়াই আছে। তো আমরা এই চিত্র 2টা দেখে আমাদের তাহলে প্রয়োজনীয় জিনিস কী কী লাগবে? আমাদের স্কেল লাগবে, এরপরে সাদা লাগবে, আর হচ্ছে পেন্সিল আর পেন্সিল কম্পাস। ঠিক আছে, এই 4টা জিনিস ব্যবহার করে আমরা হচ্ছে রম্বস মাপ নিয়ে এবং সাদা ব্যবহার করে কোণের মাপ নিয়ে আমরা একটা রম্বস অঙ্কন করব, এবং বর্গের ক্ষেত্রেও সেমভাবে আমরা একটা বর্গ অঙ্কন করব। তাহলে এই যে স্কেল ব্যবহার করে 4 সেন্টিমিটার দৈর্ঘ্য নিয়ে আমরা হচ্ছে এখানে একটা কি করব? দৈর্ঘ্য নেব। এরপরে হচ্ছে আমরা প্রথমত 4 সেন্টিমিটার নেব, গ এবং ঘ যে বাহুটা, এটা হচ্ছে 4 সেন্টিমিটার নেব। এরপরে সাদা ব্যবহার করে এখান থেকে আমরা হচ্ছে 60 ডিগ্রি, যেহেতু এই কোণটা দেওয়া আছে, সাদা ব্যবহার করে এখানে আমরা 60 ডিগ্রি একটা কোণ নেব। ঠিক আছে, এরপরে এই যে এই বাহুটা 4 সেন্টিমিটার, আমরা পেন্সিল কম্পাস ব্যবহার করে আমরা হচ্ছে কি করব? 4 সেন্টিমিটার কেটে নেব। তো
তো এটা যদি 60 ডিগ্রি হয়, এই কোণটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা কত ডিগ্রি হবে? আমরা জানি যে চতুর্ভুজের যে কোনো দুইটি সন্নিহিত কোণের সমষ্টি হয় হচ্ছে 180 ডিগ্রি। তাহলে 60-এর সাথে আর কত যোগ করলে 180 হবে দুইটা মিলে। তাহলে আমরা এই যে 180 থেকে যদি 60 বাদ দিই, তার মানে 120, তার মানে এই যে গ ঘ খ যে কোণটা, এই কোণটা হবে 120। তো আমরা সাদা ব্যবহার করে এখানে 120 নেব। নেওয়ার পরে আমরা আবার হচ্ছে 4 সেন্টিমিটার স্কেল ব্যবহার করে এখান থেকে কেটে নেব। এরপরে ক এবং খ যে বিন্দুদ্বয় পাবো, সেই বিন্দুদ্বয় যোগ করে দিলে আমরা ক গ ঘ খ আমরা একটা কি পেয়ে যাব? রম্বস পেয়ে যাব। ঠিক আছে, আশা করি তোমরা অবশ্যই এগুলো সিম্পল প্রশ্ন, অবশ্যই এগুলো পারবা। এরপরে হচ্ছে বর্গের ক্ষেত্রেও সেম। আমরা প্রথমত কি করব? আমরা হচ্ছে 3 সেন্টিমিটার একটা বাহু নেব। ঠিক আছে, এরপরে সাদা ব্যবহার করে এখানে 90 ডিগ্রি কোণ নেব। এরপরে এখানে যে বাহুটা পাবো, এখান থেকে আমরা হচ্ছে 3 সেন্টিমিটার কেটে নেব। সেমভাবে সাদা ব্যবহার করে এখানেও আমরা হচ্ছে 90 ডিগ্রি কোণ নেব। এরপরে 3 সেন্টিমিটার এখানে স্কেল ব্যবহার করে কেটে নেব মাপ দিয়ে। এরপরে এই যে উম্মা বিন্দু আর স বিন্দু যোগ করে দিলে আমাদেরকে কিন্তু বর্গটা হয়ে যাবে। আশা করি তোমরা অবশ্যই এগুলো পারবা। এরপরে আমাদের যে 6 নাম্বার প্রশ্নটা আছে, আমরা যদি একটু লক্ষ্য করি, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ঠিক আছে, এবং সহজ, খুবই সহজ প্রশ্ন। হয়তোবা চিত্রগুলো দেখতেও অনেক একটু পেঁচাপেচি মনে হচ্ছে, কিন্তু আসলেই সহজ। ঠিক আছে, এখানে বলা আছে যে 1 এবং 5 নম্বর ঘরে দেওয়া বৈশিষ্ট্য অনুযায়ী আমাদেরকে 1 নাম্বার এবং 5 নাম্বার ঘরে কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে। এই যে 1 নাম্বার ঘর, এটা হচ্ছে 1 নাম্বার ঘর, আর 5 নাম্বার ঘর হচ্ছে এই যে এইখানে 5 নাম্বার ঘর। ঠিক আছে, তাহলে 1 নাম্বার ঘরে একটা বৈশিষ্ট্য দিচ্ছে যে এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল, আর 5 নাম্বার ঘরে বৈশিষ্ট্য দেওয়া আছে যে সবগুলো কোণ হচ্ছে এক সমকোণ করে। ঠিক আছে, তো এখন বলা হচ্ছে যে 1 এবং 5 নম্বর ঘরে দেওয়া বৈশিষ্ট্য অনুযায়ী 2, 3, 4, 6 নম্বর ঘরে বৈশিষ্ট্যগুলো লিখে ছকটি পূরণ করো। তাহলে 4টা ফাঁকা বক্স আছে, এই বক্সের ভিতরে আমাদেরকে বৈশিষ্ট্যগুলো লিখে সম্পূর্ণ করতে হবে। উদাহরণস্বরূপ একটা সাধারণ চতুর্ভুজের সাথে আমরা এক জোড়া বিপরীত বাহুর সমান্তরাল এই সত্য যোগ করলে আমরা কিন্তু একটা ট্রাপিজিয়াম পাই। একটা সাধারণ একটা চতুর্ভুজ দেওয়া আছে, এখন ওই চতুর্ভুজটার ক্ষেত্রে আমরা যদি এক জোড়া বিপরীত বাহুর সমান্তরাল নিই, সেক্ষেত্রে কী হবে? অবশ্যই একটা ট্রাপিজিয়াম হবে। তো এখানে এরকম একটা আমাদেরকে উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে। তো আমরা এই রকম ভাবে আমরা হচ্ছে বক্সগুলো পূরণ করব বা ঘরগুলো পূরণ করব। তো দেখেন, এখানে আমাদেরকে হচ্ছে একটা সাধারণ চতুর্ভুজ দেওয়া ছিল এবং এখানে বলা ছিল যে এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল। এই যে একটা চতুর্ভুজ দেওয়া আছে, এখানে কিন্তু বিপরীত বাহুগুলো সমান্তরাল নয় এবং হচ্ছে বাহুগুলোও কিন্তু সমান নয়। তো এখান থেকে আমরা যদি এক জোড়া বিপরীত বাহু কি নেই? সমান্তরাল নেই, যে কোনো এক জোড়া, হয় এটার সাথে এটা অথবা এইটার সাথে এইটা, যে কোনো এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল নেই, সেক্ষেত্রে আমরা একটা কী পাবো? ট্রাপিজিয়াম পাবো। এই যে এখানে আমরা ট্রাপিজিয়াম অঙ্কন করেছি, এই বৈশিষ্ট্য অনুযায়ী আমরা এখানে একটা ট্রাপিজিয়াম নিলাম। অর্থাৎ এই বাহুটা আর এই বাহুটা পরস্পর সমান্তরাল, এই বাহুটা আর এই বাহুটা হচ্ছে পরস্পর সমান্তরাল। তাহলে আমরা ট্রাপিজিয়াম অঙ্কন করলাম। ঠিক আছে, এরপরে এখন এই ট্রাপিজিয়াম থেকে, এই যে ট্রাপিজিয়াম আছে, এই ট্রাপিজিয়াম থেকে 2 জোড়া বিপরীত বাহু যদি আমরা কি নেই? সমান্তরাল নেই। এখানে যেমন এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল, আমরা যদি এখন 2 জোড়াই সমান্তরাল নেই, এই জোড়া সমান্তরাল আছে, এখন এই জোড়াও যদি সমান্তরাল নেই, সেক্ষেত্রে কিন্তু আমরা কি পাবো? আমরা সামান্তরিক পেয়ে গেলাম। দেখেন এই ক্ষেত্রে তাহলে এইখান থেকে ট্রাপিজিয়াম থেকে আমরা হচ্ছে একটা সত্য জুড়িয়ে দিলাম, সেটা হলো 2 জোড়া বিপরীত বাহু সমান্তরাল। সেক্ষেত্রে আমরা কি পেয়ে গেলাম? সামান্তরিক পেয়ে গেলাম। ঠিক আছে, এখন এই সামান্তরিক থেকে আমরা যদি এই সামান্তরিক থেকে সবগুলো কোণ যদি সমকোণ বা 90 ডিগ্রি করে হয়, তাহলে কি হয়ে যাবে? অবশ্যই আয়ত হয়ে যাবে। এই যে এখানে আমাদের আয়ত হয়ে গেল। দেখেন, যখনই আমরা এই সামান্তরিক থেকে আমরা কি করলাম? সবগুলো কোণ সমকোণ করে নিলাম, তখন আমাদের হয়ে গেল আয়ত। কেননা আমরা আয়তের ক্ষেত্রে কি জানি? যে বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল এবং প্রত্যেকটি কোণ সমকোণ, তখন সেটা কি হয়ে যায়? আয়ত হয়ে যায়। তাহলে এই সামান্তরিক থেকে আমরা সবগুলো কোণ এক সমকোণ করে নিয়ে আমরা হচ্ছে কি পাইলাম? আয়ত। এরপরে হচ্ছে এই সামান্তরিক থেকে আমরা যদি সবগুলো বাহু সমান নেই, আমরা সবগুলো কোণ সমান নিলে আয়ত পাই। এখন যদি আমরা সবগুলো বাহুই সমান নেই, সেক্ষেত্রে আমরা হচ্ছে কি পেয়ে যাই? রম্বস পেয়ে যাই। ঠিক আছে, তাহলে আমরা কি পেয়ে যাই? রম্বস। সবগুলো বাহু সমান নিলে সামান্তরিক থেকে আমরা রম্বস পেয়ে যাই। এরপরে আমরা এই রম্বস থেকে যদি আমরা কি করি? সবগুলো কোণ এক সমান কোণ করে নিই, তাহলে কার সবগুলো বাহু সমান এবং হচ্ছে প্রত্যেকটা কোণ এক সমকোণ করে? আমরা অবশ্যই জানি হচ্ছে বর্গের। তাহলে এখানে যেমন রম্বসের সবগুলো বাহু সমান,
এখন সবগুলো বাহু তো সমান থাকবে, সেক্ষেত্রে একটা সত্য আমরা যদি সবগুলো কোণে এক সমকোণ করে হয় সেক্ষেত্রে বর্গ হয়ে যায়। ঠিক আছে, এই যে এখানে বর্গ। এবং এখানে যে আয়ত ছিল, এই আয়তের ক্ষেত্রেও যদি আমরা একটা সত্য জুড়ে দিই, যেটা হচ্ছে যে সবগুলো বাহু যদি সমান হয় সেক্ষেত্রেও আয়ত থেকে কিন্তু কি হয়ে যায়, বর্গ। কেননা আয়তের হচ্ছে এখানে কি দেওয়া আছে, চারটা কোণে সমকোণ দেওয়া আছে, শুধু বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল। বর্গের ক্ষেত্রেও বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল হয়, জাস্ট শুধু কি হয়, বর্গের ক্ষেত্রে চারটা বাহুর দৈর্ঘ্যই সমান হয়। এবং এই যে এখানে বলা আছে সবগুলো বাহু সমান হলে, আয়ত থেকে সবগুলো বাহু সমান হলে কি হয়ে যাবে, বর্গ। যেহেতু আয়তের সবগুলো কোণ সমকোণ, তো বর্গেরও তো সবগুলো কোণ এক সমকোণ করে। ঠিক আছে, তো আশা করি আমরা এখানে আমাদের যে 2, 4, 2, 3, 4, 6 যে বক্সগুলো ছিল এগুলো আমরা পূরণ করে দেখালাম এবং তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। এরপরে 7 নাম্বার যে প্রশ্ন, আমরা যদি একটু লক্ষ্য করি, এখানে বলা আছে যে বৃত্ত সম্পর্কিত বাক্সের খালি অংশগুলো পূরণ করো। বৃত্ত সম্পর্কিত এখানে বলা আছে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব হলো ব্যাসার্ধ। কি হবে, অবশ্যই ব্যাসার্ধ হবে। এখানে একটু লক্ষ্য করেন, এটা হচ্ছে একটা বৃত্ত, আমাদেরকে বলা আছে যে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব। তাহলে এই বৃত্তের কেন্দ্র হচ্ছে ও, এই ও থেকে পরিধি কি, এই যে পুরোটাই হচ্ছে পরিধি। ঠিক আছে, এখন এই বি বিন্দু পর্যন্ত যদি আমরা যাই, পরিধির যে কোনো একটা বিন্দু পর্যন্ত যদি যাই, তাহলে ও বি এটা আসলে কি হবে, অবশ্যই ব্যাসার্ধ হবে। তাহলে এখানে সেটাই বলা আছে যে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব হলো ব্যাসার্ধ। ঠিক আছে, এরপরে পরিধির একটি অংশ হলো বৃত্তচাপ। অবশ্যই পরিধির একটা অংশ কি হবে, বৃত্তচাপ হবে। আমরা একটু লক্ষ্য করি, এই যে বৃত্তটা, এই বৃত্তটার সিডি, আমরা যদি একটা পরিধির অংশ নেই, এই যে সিডি, ঠিক আছে, একটু লক্ষ্য করো, সিডি আমরা যদি একটা পরিধির অংশ নেই তাহলে সেটা অবশ্যই কী হয়ে যাবে, বৃত্তচাপ হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে দেখেন সেটাই, যে পরিধির একটি অংশ হলো বৃত্তচাপ। এরপরে একটি রেখাংশ যা ক্ষয়ের দুইটি প্রান্তবিন্দু যোগ করে তা হলো কি হবে, জ্যা। এই যে ক্ষয়ের কথা বলা আছে, তাহলে খ হলো আমরা কি পাইলাম, পরিধির একটি অংশ হলো বৃত্তচাপ পাইলাম। এখন বলা আছে একটি রেখাংশ যা ক্ষয়ের দুইটি প্রান্তবিন্দু যোগ করে তা কি হবে, অবশ্যই জ্যা হবে। আমরা একটু দেখাই, এই যে এখানে যে আমরা বৃত্তচাপ নিয়েছিলাম পরিধির একটা অংশ, এখন এই পরিধির সি একটা বিন্দু, ডি একটা বিন্দু, এই বিন্দুদ্বয়ে আমরা যদি এখন যোগ করি, এই যে উপরে বৃত্তের ভিতরে আমরা যে বিন্দুদ্বয় যোগ করেছি, তাহলে এটা আমরা কি পেয়ে গেলাম, অবশ্যই একটা জ্যা পেয়ে গেলাম। আমরা জানি যে বৃত্তের পরিধির উপরস্থ যে কোনো দুইটা বিন্দুর দূরত্বকে কি বলা হয়, জ্যা বলা হয়। তাহলে যে আমরা যে একটা বৃত্তচাপ নিয়েছিলাম তার দুইটা বিন্দু, সি একটা বিন্দু, ডি একটা বিন্দু, এই বিন্দুদ্বয় যোগ করে দিলে আমরা একটা কি পেয়ে যাই, জ্যা পেয়ে যাই। ঠিক আছে, এরপরের প্রশ্নটা, যে যদি বৃত্তের কেন্দ্র দিয়ে যায়, এই যে গ আমরা কি পেয়েছি, জ্যা পেয়েছি। এখন এই যে গটা যদি বৃত্তের কেন্দ্র দিয়ে যায়, অর্থাৎ জ্যাটা যদি বৃত্তের কেন্দ্র দিয়ে যায়, তাহলে তাকে কি বলা হয়, অবশ্যই ব্যাস বলা হয়। এই যে জ্যাটা, ঠিক আছে, এই জ্যাটা যদি আমরা এটা চিন্তা করি, এই যে বৃত্তের কেন্দ্র দিয়ে গেল, কারণ পরিধির উপরে একটা এ বিন্দু, পরিধির উপরে বি একটা বিন্দু, তাহলে এ আর বি এটা কি কেন্দ্র দিয়ে গেছে, তাহলে এটা অবশ্যই কি হবে, এটা হচ্ছে আমাদের একটা ব্যাস হবে। ঠিক আছে, এটাকে আমরা জ্যাও বলতে পারি। এই জ্যাটা যখন বৃত্তের কেন্দ্র দিয়ে যায় তখন সেটা ব্যাস হয়ে যায়। ঠিক আছে, এরপরে এখানে আবার কি বলা আছে, যদি এই যে ঘটা, অর্থাৎ এই যে ব্যাসটা যদি 10 সেন্টিমিটার হয়, এই যে এ বিটা যদি 10 সেন্টিমিটার হয়, তাহলে ক হবে 5 সেন্টিমিটার। ক আসলে কি ছিল, ক ছিল, একটু লক্ষ্য করেন, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব। তাহলে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব হলো ব্যাসার্ধ। আমরা অবশ্যই জানি যে ব্যাসার্ধ হলো ব্যাসের অর্ধেক। তাহলে ঘ নাম্বারে আমরা দেখতে পাইতেছি এই যে এ বি, এটা আমাদের এই যে অর্থাৎ এ বিটা আমাদের একটা ব্যাস হয়, যেটা হচ্ছে 10, যার অর্ধেক হচ্ছে কেন্দ্র থেকে বি পর্যন্ত দূরত্ব, এটা হচ্ছে ব্যাসার্ধ। তার মানে ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ, অর্থাৎ ব্যাসটা 10 সেন্টিমিটার হলে ব্যাসার্ধ বা কটা হবে আসলে 5 সেন্টিমিটার। ঠিক আছে, এই ব্যাসার্ধ আসলে 5 সেন্টিমিটার। এরপরের যে প্রশ্ন 8 নাম্বার যে প্রশ্নটা আছে, খুবই সহজ প্রশ্ন, একটু লক্ষ্য করো। এখানে বলা আছে যে ডান পাশের চিত্র অনুযায়ী, এই যে ডান পাশে আমাদেরকে একটা চিত্র দেওয়া আছে, চিত্র অনুযায়ী আমরা একটি বাক্সে, এই যে এটা একটা বাক্স, এই বাক্সের ভিতরে একই প্রকারের 5টা থালা রাখা আছে। এই যে 1টা 2টা 3টা 4টা 5টা থালা রাখা আছে। এখন বলা আছে যে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। ঠিক আছে, দেখি আমাদেরকে কি কি প্রশ্ন করা হয়েছে। 1 নম্বরে প্রশ্ন করা হয়েছে প্রত্যেক থালার ব্যাসার্ধ 8 সেন্টিমিটার হলে। এই যে থালার ব্যাসার্ধ, থালাটা কিন্তু একটা বৃত্তের মতো, তাই কি না,
থালা হচ্ছে বৃত্তের মতো হয়, তাহলে প্রত্যেক থালের ব্যাসার্ধ যদি 8 সেন্টিমিটার হয়, এখন বলা আছে কয়ের দৈর্ঘ্য নির্ণয় করো। এই যে ক হচ্ছে কোথায় থেকে, এই বিন্দুটা থেকে এই বিন্দু পর্যন্ত এই যে দূরত্বটা, এই দূরত্বটা আসলে কত। তো আমরা এখানে সমাধানটা লিখে রেখেছি খুবই সহজভাবে। একটু লক্ষ্য করেন যে প্রতিটি থালার ব্যাস তাহলে কত হবে। যদি ব্যাসার্ধ 8 সেন্টিমিটার হয়, তাহলে ব্যাসার্ধকে 2 দ্বারা গুণ করলে কিন্তু ব্যাস পাওয়া যায়। অবশ্যই তোমরা এটা জানো। তাহলে 8 দুগুণ 16, তাহলে একটা থালার ব্যাস হবে 16 সেন্টিমিটার। তাহলে একটা থালার ব্যাস যদি 16 সেন্টিমিটার হয়, থালা আছে 5টা, তাহলে 5টি থালার ব্যাস কত হবে, 16কে 5 দ্বারা গুণ করলে 5 × 80 সেন্টিমিটার। তাহলে কয়ের দৈর্ঘ্যও হবে 80, কেননা 5টা থালার ব্যাস যখন আমরা যোগ করব তখন আসলে কয়ের দৈর্ঘ্য পাওয়া যায়। তার মানে কয়ের দৈর্ঘ্য হচ্ছে 80 সেন্টিমিটার। ঠিক আছে, এরপরে আমাদেরকে 2 নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে একটু লক্ষ্য করো। যদি ক 80 সেন্টিমিটার হয়, তাহলে প্রতিটি থালার ব্যাস নির্ণয় করো। এখন আমাদেরকে ব্যাস নির্ণয় করতে হবে। তাহলে যেহেতু 5টি থালা, তো 80কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি, সেক্ষেত্রে কিন্তু আমরা একটা থালার কি পেয়ে যাব, ব্যাস পেয়ে যাব। তাহলে 80কে 5 দ্বারা ভাগ করলে 5 × 80 অর্থাৎ 16 সেন্টিমিটার। একটা থালার ব্যাস কত হবে, 16 সেন্টিমিটার হবে। যেহেতু আমাদেরকে বলা আছে প্রতিটি থালার ব্যাস নির্ণয় করো, তাহলে ব্যাস হলো 16 সেন্টিমিটার। এরপরে হচ্ছে আমাদের 9 নম্বর যে প্রশ্ন আছে, আমরা একটু সেটা লক্ষ্য করি। 9 নম্বর প্রশ্নে আমাদেরকে কি বলা আছে, যে 4 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট সমান 5টি বৃত্ত আঁকা আছে। তাহলে 4 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট 5টি সমান বৃত্ত আঁকা আছে। চিত্র অনুযায়ী কেন্দ্রগুলো যোগ করলে ক থেকে খ, এই যে ক থেকে খ পর্যন্ত অঙ্কিত রেখাংশের মোট দৈর্ঘ্য নির্ণয় করো। ঠিক আছে, তাহলে এখানে আমাদেরকে 4 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট 5টি কি আছে, বৃত্ত আছে। এই যে ক থেকে পরিধি পর্যন্ত, এই পর্যন্ত, এই ক থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে 4 সেন্টিমিটার। যেহেতু 5টা বৃত্তই সমান, তাহলে এখান থেকে এই পর্যন্ত, এই কেন্দ্র থেকে এই পরিধি, এই বৃত্তের এই পরিধি পর্যন্ত 4, তাহলে ক থেকে এখান পর্যন্ত কত হবে, 4 + 4 8 সেন্টিমিটার। সেমভাবে এই পর্যন্ত দূরত্ব 4, আবার এই পর্যন্ত দূরত্ব 4, তাহলে 4 × 4 = 8, তাহলে এটাও 8 এটাও 8। তাহলে আমরা এখানে একটু লিখে রেখেছি, আরও সুন্দরভাবে বুঝতে পারবা। দেখো এখানে কি বলা আছে, যে একটি বৃত্তের কেন্দ্র থেকে অপর একটি বৃত্তের কেন্দ্রের দূরত্ব বা রেখাংশের দৈর্ঘ্য। তাহলে এখান থেকে এই পরিধি পর্যন্ত 4, এখান থেকে এই পরিধি পর্যন্ত 4, তার মানে এই কেন্দ্র থেকে এই বৃত্তের এই কেন্দ্র যোগ করলে 4 আর 4, তাহলে কত হবে, 8 সেন্টিমিটার। যেহেতু 5টি বৃত্তের কেন্দ্রগুলো যোগ করলে 4টি রেখাংশ, এই যে এই বৃত্তটা আর এই বৃত্তের কেন্দ্রগুলো একটা রেখাংশ, এই বৃত্তের কেন্দ্র থেকে এই বৃত্তের কেন্দ্র যোগ করলে আর একটা রেখাংশ, এই বৃত্তের কেন্দ্র থেকে এই বৃত্তের কেন্দ্র যোগ করলে আর একটা রেখাংশ, এই বৃত্তের কেন্দ্র থেকে এই বৃত্তের কেন্দ্র যোগ করলে আর একটা রেখাংশ। তাহলে 1টা 2টা 3টা 4টা, তাহলে বৃত্ত আছে 5টা। তাহলে আমরা হচ্ছে কেন্দ্রগুলো যোগ করলে 4টা রেখাংশ পাই, এবং একটা রেখাংশের দৈর্ঘ্য পাইলাম হচ্ছে আমরা 8 সেন্টিমিটার। তাহলে যেহেতু 5টি বৃত্তের কেন্দ্রগুলো যোগ করলে 4টি রেখাংশ পাওয়া যায়, অতএব ক থেকে খ পর্যন্ত দূরত্ব হবে 4 × 8 = 32 সেন্টিমিটার। ঠিক আছে, তো আশা করি এই ক থেকে খ পর্যন্ত দূরত্ব আমরা কিভাবে নির্ণয় করলাম অবশ্যই তোমরা বুঝতে পেরেছ। এখন আমাদের সর্বশেষ আর একটি প্রশ্ন আছে, আমরা এই প্রশ্নটা একটু লক্ষ্য করি। এখানে আমাদেরকে বলা আছে যে কম্পাস ব্যবহার করে বাম পাশের নকশাটির মতো নকশা আঁকো। এই যে একটা নকশা আছে, ঠিক আছে, আমাদেরকে এখানে একটা নকশা দেওয়া আছে, বোর্ড বইয়ে তোমরা দেখলে অবশ্যই বুঝতে পারবা যে কম্পাস ব্যবহার করে বাম পাশের নকশা, এই যে বাম পাশের যে নকশা আছে এই নকশাটির মতো নকশা আঁকো। ঠিক আছে, তো আমরা আসলে এই নকশাটার মতো নকশা কিভাবে অঙ্কন করব দেখো। তাহলে এখানে এই যে এটা একটা বৃত্ত, এটা একটা বৃত্ত, এটা একটা বৃত্ত, এটা একটা বৃত্ত, এখানে ছোট ছোট 4টা বৃত্ত আছে। তো আমাদের বোর্ড বইয়ে যে বৃত্তগুলো আছে সেগুলো আরও ছোট ছোট বৃত্ত দেওয়া আছে। তো আমরা এখানে একটু বড় করে অঙ্কন করেছি। ঠিক আছে, দৈর্ঘ্য অর্থাৎ আমরা এখানে হচ্ছে ব্যাসার্ধটা, আমাদের বোর্ড বইয়ে যে বৃত্তগুলো দেওয়া আছে সেই বৃত্তের ব্যাসার্ধগুলো ছোট আছে, কিন্তু আমরা এখানে জাস্ট শুধু বৃত্তের ব্যাসার্ধগুলো একটু বড় করে নিয়েছি, কিন্তু সবগুলো বৃত্তের ব্যাসার্ধে আমরা একই নিয়েছি। ঠিক আছে, যেহেতু বোর্ড বইয়ে সবগুলো বৃত্তের ব্যাসার্ধ একই ছিল, আমরা সেভাবেই অঙ্কন করেছি, জাস্ট এখানে শুধু বৃত্তের ব্যাসার্ধগুলো একটু বেশি নিয়েছি। এখন দেখতে হবে যে আসলে এই যে বৃত্তটা এখানে কত ব্যাসার্ধ দেওয়া আছে। দেখেন এই যে কেন্দ্র হচ্ছে এইটা, এই যে কেন্দ্র, এইটা হচ্ছে কেন্দ্র। তো এখান থেকে আমরা দেখব এই পরিধি পর্যন্ত আসলে কয় বর্গ ঘর আছে। তাহলে এখান থেকে এই যে 1 2 3 4 5 6 7, তার মানে 7 বর্গ ব্যাসার্ধ আছে। ঠিক আছে, 7 বর্গ ঘর ব্যাসার্ধ আছে।
তো আমরা হচ্ছে কি করব, এই যে এই বৃত্তটার ক্ষেত্রে আমরা যদি হচ্ছে এটার ব্যাসার্ধটা নেই তাহলে 7 বর্গ ঘর নেব। তাহলে 1 2 3 4 5 6 7, ঠিক আছে। এখান থেকে আমরা 7 বর্গ ঘর ব্যাসার্ধ নিয়ে আমরা হচ্ছে এই বৃত্তটা অঙ্কন করব, ঠিক আছে। তাহলে এই বৃত্তটা অঙ্কন শেষ। তাহলে আমাদের এখন এই বৃত্তটা অঙ্কন করতে হবে। তাহলে আমরা এখন কি করব, এখান থেকে এই যে এখান থেকে এই পর্যন্ত 7 ছিল, এখন এখান থেকে আমরা হচ্ছে এই দিকে 7টা ঘর নেব, ঠিক আছে। তাহলে 1 2 3 4 5 6 7, এই যে এখানে, ঠিক আছে। তাহলে এটাকে কেন্দ্র করে আমরা হচ্ছে এই যে বৃত্তটা অঙ্কন করব, ঠিক আছে। তাহলে আমাদের এই বৃত্তটা হয়ে গেল। এখন আমরা এই বৃত্তটা অঙ্কন করব। তাহলে এখানেও যেহেতু 7 বর্গ ঘর আছে, তাহলে এখান থেকে আমরা এখানে 7 বর্গ ঘর নেব। তাহলে 1 2 3 4 5 6 7, এই যে 7 বর্গ ঘর ব্যাসার্ধ নিয়ে আমরা এই বৃত্তটা পরিপূর্ণ করলাম, ঠিক আছে। এরপরে এখন আমাদের এই বৃত্তটা অঙ্কন করতে হবে। তাহলে এখান থেকে এই দিকে আমরা 7 বর্গ ঘর নেব। তাহলে এখান থেকে যেহেতু 7 বর্গ ঘর আছে, তাহলে এখান থেকে 7 বর্গ ঘর নেই। তাহলে 1 2 3 1 2 3 4 5 6 7, এই 7 বর্গ ঘর নিলাম, নিয়ে আমরা হচ্ছে ব্যাসার্ধ নিয়ে এই বৃত্তটা অঙ্কন করলাম, ঠিক আছে। এখন আবার হচ্ছে এই যে পুরো যে বৃত্তটা আছে এই বৃত্তটা অঙ্কন করতে হবে। তাহলে দেখতে হবে এখান থেকে এই পর্যন্ত কত ব্যাসার্ধ আছে। তাহলে এখান থেকে এই পর্যন্ত যেহেতু 7, তার মানে এখান থেকে এখানেও হবে 7। তাহলে 7 7 14, তাহলে 14 বর্গ ঘর ব্যাসার্ধ নিয়ে আমরা এখানে পুরো বৃত্তটা অঙ্কন করা আছে। তাহলে আমরাও এখানে 14 বর্গ ঘর ব্যাসার্ধ নিয়ে বৃত্তটা অঙ্কন করব। তাহলে দেখেন এখান থেকে এই পর্যন্ত 7, আবার এখান থেকে এই পর্যন্ত 7, যেহেতু আমরা 7 বর্গ ঘর নিয়ে ব্যাসার্ধ অঙ্কন করেছিলাম, তার মানে একটা বৃত্তের ব্যাস নিলে আমরা হচ্ছে কি পেয়ে যাই, এই পুরা যে বৃত্তটা আছে সেটা পেয়ে যাই। তো আমরা 14 বর্গ ঘর ব্যাসার্ধ নিয়ে তাহলে এই বৃত্তটা অঙ্কন করব, ঠিক আছে। তো আশা করি তোমরা অবশ্যই এই ধরনের প্রশ্নগুলো সমাধান করতে পারবে, অঙ্কন করতে পারবে। এগুলো খুব সহজ প্রশ্ন। তো আশা করি তোমরা আমাদের আজকের এই ক্লাসটি অবশ্যই বুঝতে পেরেছো। তো কোথাও যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাদেরকে কমেন্টে জানিয়ে রাখতে পারো। ইনশাল্লাহ আমরা তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব কোথায় তোমাদের সমস্যা হচ্ছে। তো পরবর্তীতে আমরা অন্য একটি অধ্যায় নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। তো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।